আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সদর উপজেলার 3টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পরশুরাম ও ফুলগাজীতে পানি নেমে নিচের দিকে গড়াচ্ছে, ফলে ছাগলনাইয়া উপজেলার সহ ফেনী সদরের কাজিরবাগ, মটবি, ফাজিলপুর ও ধর্মপুরের আংশিক বন্যা কবলিত হয়েছে। নোয়াখালীতে বৃষ্টির পরিমাণ কমেছে, এর ফলে জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি ধীর গতিতে নামছে। বৃষ্টি কমলেও শহরের বাসিন্দাদের দুর্ভোগ কমেনি। ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়াও সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। জানাবেন যে নোয়াখালীতে জলাবদ্ধতার কারণ কি এবং প্রশাসনের পক্ষ থেকে মানুষের দুর্ভোগ লাঘবে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? ধন্যবাদ হাবিবা, আপনি যেমনটি জানাচ্ছিলেন নোয়াখালীতে টানা বৃষ্টি জলাবদ্ধতায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 42,000 মানুষ পানিবন্দী রয়েছে। এই টানা বর্ষণে কিন্তু এখানকার 5টি উপজেলার প্রায় 2 লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত প্রায় 13,000 মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। আর এখানকার আপনি দেখতে পাচ্ছেন আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এটি একটি আবাসিক সড়ক নোয়াখালীর বসুরহাট পৌরসভা কোরালী এলাকার, কিন্তু এখানে এখনও যে হাঁটু পরিমাণ পানি মানুষ এটি মারিয়ে চলছে। আমি এখানে এসে দেখতে পেরেছি যে এখানকার সাধারণ মানুষ এখানে যে ব্যাটারি চালিত অটোরিকশা আছে সেটি নিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না, কারণ যে মোটরে পানি ঢুকে যাচ্ছে এজন্য তারা ভ্যান গাড়ি করে চলাচল করছে। এছাড়া জেলার সদর উপজেলাও কিন্তু ধীরে আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে, তবে পানি যতটা কমছে তা কিন্তু একেবারে অপ্রতুল। আর এখানকার যে আশ্রয় কেন্দ্রে মানুষগুলো রয়েছে তারা কিন্তু ক্ষোভ জানিয়েছে যে তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা পাওয়ার কথা ছিল তারা এই ধরনের সহযোগিতা পাচ্ছে না। এ নিয়ে জেলা প্রশাসক জানিয়েছে যে আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলো যথাযথ সহযোগিতা নিশ্চিত করতে তিনি উপজেলা কর্মকর্তাদেরকে নিশ্চিত করছে এবং বিকেলের মধ্যেই তারা পর্যাপ্ত সহযোগিতা পাবে বলে আশা করছেন। আর এছাড়া স্থানীয়দের যে অভিযোগ হচ্ছে যে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা একেবারে অকেজো হয়ে পড়া, এখানকার পানি কমার যে গতি তাও কিন্তু একেবারেই ধীর গতি। এজন্য তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে যে এখানকার পানি নিষ্কাশনে যেন স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়। পানি ছিল আমার কাছে নোয়াখালীর জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বাজারে। বৃষ্টি ও বন্যার কারণে কাঁচা মরিচের দাম 3 গুণ বেড়ে 280 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা, আর ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। আর জানাচ্ছেন আলওয়ান খান। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে টানা ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও দেখা দিয়েছে বন্যা। এতে ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় বেড়েছে দাম বাড়ার তালিকায় শীর্ষে রয়েছে কাঁচামরিচ, বেগুন ও মুরগি। মাত্র 3 দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে 3 গুণ। দাম তো অনেক বেশি, আগে ছিল 30 টাকা 40 টাকা কেজি, এখন হলো 280 টাকা কেজি। তো দাম অনেক না, তো এভাবে যেন তো এক পা কিনতেছি। মাল একটু ভরপুর ছিল, বৃষ্টিপাতের কারণে কৃষক জমিনে যাইতেছে না, ফলে এই সবজি ছিটতে পারতেছে না, তার জন্য দাম একটু বেশি। চাউলের দাম প্রতিটা মনে করেন 5 টাকা থেকে 10 টাকা বাড়ছে। রমজানের সময় এরকম দাম ছিল না, এখন যে বর্তমান কাঁচা বাজারের দাম, এতে লোকজন অনেক হিমশিম খাচ্ছে। কমবো কেমনে বলবো, এটা আমার তো ক্ষেতের মাল না। কমলে কমাই কিনবো, কমাই বেচবো, বাড়লে বাড়াই কিনবো, বাড়াই বেচবো। বৃষ্টির কারণে বেড়েছে সোনালী মুরগির দামও। কেজিতে 10-20 টাকা বাড়ছে। বৃষ্টির কারণে মাল আসতে পারে না, যেখানে মাল অনেক বেশি আসার কথা সেখানে মাল কম আসে, এই জন্য মালটা একটু দাম বেশি। কুরবানি ঈদের আগে তখন আমি কিনলাম 240 করে, আর এখন 280 করে মুরগি যাচ্ছে আর কি, মানে কেজিতে 50 টাকা বাড়ছে। এখন বৃষ্টির কারণে আমাকে কাস্টমার কম, বুঝছেন, এর লাগি মুরগির দাম বাইরে গেছে, বেচা কিনা কম। অস্থিতিশীল চাল বাজার রয়েছে আগের মতোই। যে চাল বেচতাম আমরা মনে করেন 3500-3600 টাকা, সেই বস্তায় এখন বেচতেছি আমরা 3900
60,000 টাকা। ওনাদেরকে আমরা বলে যে আপু 10 জনের বাড়ে আমাদেরও বাড়ে। নতুন কোনো অজুহাতে অসাধু ব্যবসায়ীরা যেন দাম বাড়াতে না পারে সে বিষয়ে সরকারকে আরও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছে ভোক্তারা। আলোয়ান খান, RTV, ঢাকা। দেশের সার্বিক পরিস্থিতিতে দুর্ভিক্ষের আলামত দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অর্থনীতির এই সংকট নিরসনে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, সংস্কারের নামে নির্বাচন বিলম্বের পায়তারা চলছে। রুদ্র রফিকের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণ করে নেতাকর্মীরা। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চরম সংকটে দেশের অর্থনীতির কঠিন করুণ অবস্থা। এটা শুধু মুখের কথা নয়, সামনে সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এই কথাগুলো ভাবুন, এই কথাগুলো চিন্তা করুন। খালি ওই শিশুদের মতো চকলেট আমাকে পেতেই হবে, আমাকে ওই খেলনাটা দিতেই হবে, এই রকম গো ধরে থাকলে পরে অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়ব। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সংযত হওয়ার আহ্বান জানান। দয়া করে একটু সংযত হন, গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা তখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। সব ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুদুর। ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায়। রুদ্র রফিক, RTV, ঢাকা। এবছর জুনের মাঝামাঝি থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ, সাথে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া ও করোনা শনাক্তের হারও। এই 3 ভাইরাস মিলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে সব ধরনের প্রস্তুতির কথা জানান ডিএনসিসি বিশেষায়িত হাসপাতাল ও উত্তর সিটি কর্পোরেশন। মাহিন আরাফাতের সহায়তায় আব্দুর রহিমের রিপোর্ট। বর্ষা শুরুর সঙ্গে সঙ্গে দেশে বেড়েছে ভাইরাস জ্বরের প্রকোপ। ভাইরাসজনিত এসব রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও করোনা সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। আর এই 3 রোগের সংক্রমণ শুরু হয় জ্বর দিয়েই। একদিন 2 দিন যাওয়ার পরই আমার পর্যাপ্ত জ্বর কমছে না, নাপা খাইতেছি, মাথা ব্যথা, হাত পা ব্যথা, আশা করি অসুস্থ হয়ে পড়ছি, জ্বর আসছে। ডেঙ্গু না চিকুনগুনিয়া তো সরাসরি পাওয়া যায় না রিপোর্টে। আমি সিকিউরিটি গার্ডে চাকরি করছি, তো ওই জায়গায় আমি মশার কামড় খাইছি, তো অনেক কি মশা কামড়ে তা তো বলতে হয় না। তবে আক্রান্তদের বেশিরভাগ ঢাকার বাইরের বলে জানান ডিএনসিসি পরিচালক তানভীর আহমেদ। বলেন, পরিস্থিতি আরো খারাপ হলেও সার্বিক প্রস্তুতি রয়েছে। প্রত্যেকটা বেডে অক্সিজেন সাপ্লাই রয়েছে, যেহেতু আমরা কোভিডের জন্য চিকিৎসা দিয়ে থাকি, এবং আমাদের একটা ভিআই প্ল্যান্ট রয়েছে, আমাদের মোর দেন 600 অক্সিজেন সিলিন্ডার রয়েছে। সেই ক্ষেত্রে বলা যায় যে আমাদেরটা অবশ্য স্পেশালাইজড এবং এটাই অবশ্যই যথেষ্ট প্রিপেয়ার্ড রয়েছে টিল টুডে। অন্যদিকে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণ ও ডেঙ্গু মশা নিধনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমরুল কায়েস চৌধুরী। আমাদের সদিচ্ছার অভাব নাই, আমাদের ইন্টিগ্রিটির অভাব নাই। আমরা চাই জনগণকে সাথে নিয়ে কমিউনিটির সবার পার্টিসিপেশনে আমরা আগামীর যে থ্রেটটা, যে ডেঙ্গু বেড়ে যেতে পারে বা ডেঙ্গুর আশঙ্কা বেড়ে যেতে পারে, এই থ্রেটটাকে ইনশাআল্লাহ মোকাবেলা করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসজনিত রোগ থেকে বাঁচতে জনসচেতনতা জরুরি। আব্দুর রহিম, RTV, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে চলতি বছরে আজ পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ সময় নতুন করে 337 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারোর মৃত্যু হয়নি, তবে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 14 জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,52,217 জন।
16 বছরের আগের অবস্থায় ফিরে গেছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। পাশের হারের সঙ্গে কমেছে জিপিএ 5ও। এই ফলাফলকেই বাস্তব ও প্রভাব মুক্ত মন্তব্য করে শিক্ষাবিদদের অভিমত, ভুল মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থার চরম ক্ষতি করে গেছে। শিক্ষায় প্রহসন থেকে বেরিয়ে আসার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমানের রিপোর্ট। গেল কয়েক বছর ধরে এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীদের পাস ও জিপিএ 5-এর হিড়িক পড়লেও 16 বছরের সেই রেজাল্টে এবার ভাটা পড়েছে। পাশের হার ফিরে গেছে 68.45%। একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। গতবার শূন্য পাশ করা প্রতিষ্ঠান ছিল 51টি, এবার যা 134টি। জিপিএ 5 কমেছে 43,000 আর ফেল করেছে 6,660,000 শিক্ষার্থী। শিক্ষাবিদদের মতে এতদিন ভুল মূল্যায়ন পদ্ধতিতে এবার লাগাম পড়েছে। খাতা মূল্যায়নে কারো প্রভাব না থাকায় এবার বাস্তব রেজাল্ট এসেছে। যে পরিমাণ পাস করেছে এবার এটা যথার্থ পাস রেট, এটাই আসল রেট ছিল। কিন্তু বিভিন্নভাবে আমরা ক্রেডিট নেওয়ার জন্য আমরা গ্রেস দিয়ে বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়ে বোর্ডগুলোকে খাতা মূল্যায়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট ছিল। এই সমস্ত কারণে আমরা একটা ইনফ্লেটেড আমরা সিজিপিএ 5 আমরা দেখেছি। পৃথিবীর কোনো দেশেই এমন শিক্ষা ব্যবস্থা নেই উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ মনে করেন, স্থায়ী শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন আনা সম্ভব। একবার এক এক ধরনের মডেল আমরা চালু করার চেষ্টা করেছি। যতগুলো শিক্ষা কমিশন হয়েছে, একটা শিক্ষা কমিশনের রিপোর্টও আমরা বাস্তবায়ন করতে পারিনি। বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা গবেষণাগার বানিয়েছি এখানে। এখন যে জায়গাটাতে আমরা আগের যে কারিকুলাম ছিল, সিলেবাস ছিল, সেই জায়গাটাতে আসি। এই জায়গাটাতে আমাদেরকে আরও একটু পরিবর্তন এবং পরিমার্জন করতে হবে। একটা স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা দরকার। সময়ে সময়ে তারা বসে এইগুলোকে রিভাইজ করবে। পাশ ফেলকে বড় ইস্যু না ভেবে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনকে গুরুত্ব দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। 24-এর 11 জুলাই সড়ক ও রেলপথ ব্লকেট কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। ব্লকেট চলাকালে ঢাকা, কুমিল্লা ও রাজশাহীতে পুলিশের অমানসিক নির্যাতনের শিকার হয় শিক্ষার্থীরা। জুলাই যোদ্ধারা বলছে, আহত রক্তের একটাই বার্তা ছিল, ঘরে ফেরার আর সুযোগ নেই। ওইদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্ররা লিমিট ক্রস করছে এমন মন্তব্যে ফুঁসে ওঠে আন্দোলনকারীরা। আতিকা রহমানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন চলাকালে আপিল বিভাগ 4 সপ্তাহের জন্য কোটার ওপর স্থিতাবস্থা জারি করলে তাতে আপত্তি জানায় সাধারণ শিক্ষার্থীরা। 11 জুলাই ঢাকায় এলিফ্যান্ট রোড, কমলাপুর, মহাখালী উত্তরা সহ বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ ব্লকেট করে শিক্ষার্থীরা। বেশ কয়েকটি জায়গায় পুলিশের বাধার সম্মুখীন হয় আন্দোলনকারীরা। ওই দিন কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশ ব্যাপক হামলা চালালে শিক্ষার্থীরা গুরুতর আহত হয়। কুমিল্লার খবর সারা দেশে ছড়িয়ে পড়ে। পুলিশের পাশাপাশি বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মীরাও শিক্ষার্থীদের উপর আক্রমণ করে। হামলার প্রতিবাদে ঢাকা ও বিভিন্ন জেলায় বিক্ষোভ করে আন্দোলনকারীরা। জুলাই যোদ্ধারা বলছেন, শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনা আন্দোলনকে আরো বেগবান করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে যে রেলপথগুলো, ওইখানে আমাদের ব্লকেটগুলো বেশি হয়েছে আর কি। বিশেষ করে যে তিতুমির কলেজের কথা যদি বলি, কিংবা রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, আওয়ামী লীগের নেতা যারা ছিল তারা তো মানে প্রতিনিয়তই হুমকি ধামকি দিত, কিন্তু এইগুলো আমাদের ভয় কাজ করতো না, আমাদের আরও স্পিড কাজ করতো যে এটা তারা বলছে, আমরা তার এগেনস্টে আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবোই যে কোনো মূল্যেই। রক্ত ঝরার পরে আমাদের বিশ্বাসটা বদ্ধমূল হয়ে যায় যে আমরা সাকসেস হবই, কারণ রক্ত কখনো বৃথা যেতে পারে না। 11 জুলাই সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনকারীরা সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে পেশিশক্তি ব্যবহার করছে, যা বেআইনি। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনকারীরা সীমা অতিক্রম করছে, পুলিশ আর বসে থাকবে না। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ে কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের উস্কানিমূলক বক্তব্য আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে, যার ফল ডেকে আনে সরকার পতন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যেভাবে বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দেন, তা সত্যিকার অর্থে এটা ছিল উস্কানিমূলক। সরকার খুব অ্যাগ্রেসিভ ছিল, মারমুখও ছিল।
তারা পরিস্থিতি চেয়েছিল বলপূর্বক পরিস্থিতি সামাল দিতে, সেটা সম্ভব হয় নাই। পুলিশ যেভাবে গুলি করেছে আমরা সবাই দেখেছি, ভিডিও ফুটেজ থেকে দেখা যায়। দল এবং সরকার যখনই এক হয়ে যায় তখনই সংকট হয়। এই সংকটটা হয়েছিল ৭৫ সনেও। 11 জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করেন সংগঠনের নেতারা। ওটা সংস্কারের বিষয়ে যে আন্দোলন করছে সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত। আতিকা রহমান, RTV। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হন টাঙ্গাইলের ছেলে হাফেজ সাদিকুর রহমান। মৃত্যুর 1 বছর পরও সন্তান হারানোর বেদনা ভুলতে পারছে না মা শাহনাজ বেগম। ছেলের হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি তার। সাদিকুরের মৃত্যুর পর অভাব অনটনে দিন কাটছে পরিবারটির। তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। স্বপ্ন ছিল বড় আলেম হয়ে সমাজকে আলোকিত করার, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাদিকুর রহমানের। 2024-এর 19 জুলাই ঢাকার উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে প্রাণ দিতে হয় তাকে। সন্তান হারিয়ে পাগলপ্রায় মা শাহনাজ বেগম। সন্তানের স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না তিনি। বুকে চাপা কষ্ট নিয়ে চেয়েছেন সন্তান হত্যার বিচার। আমার ছেলে হারিয়ে আমি খুব নিঃস্ব, খুব অসহায়। আমি সরকারের কাছে জানাই আমার জানি সার্বিক সহযোগিতা সেভাবে করে, এটুকুই আমার অনুরোধ। হাফেজ শহীদ সাদিকুল হত্যার বিচার ও অসহায় পরিবারটির পাশে থাকার অনুরোধ জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। তুলনামূলকভাবে সারা বাংলাদেশে যে পরিমাণ এই যে জুলাই শহীদদের যে উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে যারা খোঁজখবর নেয়, আমাদের এখানে এরকম কেউ এখন পর্যন্ত আসে নাই। ওকে হারাই এখন সবাই, পরিবার সবাই নিঃস্ব, সবাই এখন আমরা অনেক আসলে কষ্টের মধ্যে আছি। আশ্বাস দিয়েছে আমাদের এই ব্যাপারে যদি ইনশাআল্লাহ সরকারিভাবে কোনো হয় ইনশাআল্লাহ আমরা আশাবাদী। পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা। ও তার রাস্তার নামকরণ করেছে সাদিকুল ইসলাম সড়ক, এবং সেই রাস্তার কাজটা এখন বর্তমানে চলমান রয়েছে। এছাড়া তার যে কবরটা, এটাকে উন্নয়নের জন্য জেলা পরিষদ থেকে প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমরা বিভিন্ন যে 2টা ঈদ আছে, সেই ঈদের সময় তাদের পরিবারের পাশে, তাদের সুখ দুঃখের লাঘবের জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি। অন্যান্য কোনো সহযোগিতা লাগে তা উপজেলা প্রশাসন সেটা করতে প্রস্তুত। হাফেজ সাদিকুরের মতো শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বাদ পায় মুক্তিকামী বাঙালি জাতি। স্বজনদের প্রত্যাশা, তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে শহীদ পরিবারের পাশে থাকবে সরকার। আব্দুল হামিদ, RTV। সংবাদে নিচ্ছি হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে। ইরানে নতুন করে হামলার হুমকি, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর আগ্রাসন হলে জবাবে নজিরবিহীন প্রতিক্রিয়ার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের। এবং নতুন নিয়মে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ শুরু আজ। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গেল রাত 11:30টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের 5 আগস্টের পর এবছর 25 ফেব্রুয়ারি জনতা ব্যাংকে অ্যাডনটেক্সের ঋণ জালিয়াতি করে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। এ মামলায় তাকে আসামি করা হয়। গ্যাস সংকটের কারণে 1610 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 7 ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 2 বছর ধরেই এই বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সংকট চলছে। এ কারণে গত 9 জুন 210 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 5 নং ইউনিট
13 জুন বিদ্যুৎ কেন্দ্রের 360 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 4 নং ইউনিট এবং 14 জুন থেকে 360 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 7 নং ইউনিটের উৎপাদন একেবারে বন্ধ রয়েছে। সরকার সার কারখানায় গ্যাস সরবরাহ করার কারণে বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস বন্ধ করে দিয়েছে। বিকল্পভাবে গ্যাস সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছে বিদ্যুৎ কেন্দ্রটি। গ্যাস সরবরাহ করলে পুরোদমে আবারও উৎপাদন শুরু হবে বলে জানান কেন্দ্রটির প্রধান প্রকৌশলী। ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগ ছাড়াই বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে আরব আমিরাতের একটি নতুন ধরনের গোল্ডেন ভিসা। মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় বাংলাদেশিরা প্রায় 33 লাখ টাকা ফি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন। ভারত ও বাংলাদেশিদের জন্য এই নতুন ভিসা পরীক্ষামূলকভাবে চালু করার প্রক্রিয়া চলছে। এই মনোনয়ন ভিত্তিক ভিসা একবার পেলে তা স্থায়ী হবে। এতে যারা এই ভিসার জন্য মনোনীত হবেন তারা পরিবারকে দুবাইতে নিয়ে যেতে পারবেন এবং তাদের ভিসার উপর ভিত্তি করে গৃহকর্মী ও গাড়ি চালকও রাখতে পারবেন। এছাড়া দুবাইতে যে কোনো ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন তারা। আবারও মাথা চাড়া দিয়ে উঠছে ইরান ইসরায়েলের সংঘাত। নতুন করে আবারও ইরানে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার দেশটির বিমান বাহিনীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের পক্ষ থেকে হুমকি এলে আবারও হামলা চালাবে তেল আবিব। অন্যদিকে দ্বিমুখী আচরণের জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সতর্ক করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার তিনি বলেন, ইসরায়েল ও তার মিত্রের প্রতি পক্ষপাতমূলক অবস্থান সংশোধন না করলে সংস্থাটিকে আর কোনো সহযোগিতা করবে না তেহরান। এ সময় ইরানে আবারও আগ্রাসন হলে জবাবে নজিরবিহীন প্রতিক্রিয়ার হুমকি দেন প্রেসিডেন্ট মাসুদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনার মাঝেও ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল সকাল থেকে টানা আক্রমণে একদিনেই নিহত হয়েছে 82 ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। আহত হয়েছে বহু মানুষ। এক প্রতিবেদনে এই তথ্য জানায় আল জাজিরা। এই হামলাকে গাজায় চলমান গণহত্যার ধারাবাহিকতা আখ্যা দিয়ে ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় গাফিলতির অভিযোগে 6 মার্কিন সিক্রেট সার্ভিস কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির সিক্রেট সার্ভিস বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের 10 থেকে 42 দিনের জন্য সাময়িক বরখাস্তের আদেশ জারি করে। এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম রয়টার্স। তবে সাজাপ্রাপ্তদের নাম কিংবা বরখাস্তের প্রকৃত কারণ প্রকাশ করেনি সংস্থাটি। গেল বছরের 13 জুলাই যুক্তরাষ্ট্রের পেনিসিলভেনিয়ার নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার সময় গুলিবিদ্ধ হন ট্রাম্প। পাশের ভবনের একটি ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হন। হেরে যাওয়ার ভয় নিয়ে ক্রিকেট খেললে চলবে না, বাংলাদেশকে ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি20 হারের পর এমন কথা জানান টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ। পালেকেরেতে এদিন দারুণ সূচনা করেও বাংলাদেশের সংগ্রহ ছিল কেবল 154 রান। মুশতাকের মতে এই উইকেটে 170 থেকে 180 রান হওয়া উচিত ছিল। লক্ষ্যতারায় পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস খেলেন ডরভয়হীন ইনিংস। মাত্র 28 বলে দুজন গড়েন 78 রানের জুটি। টাইগার ব্যাটারদের কাছেও এমন ইনিংস দেখতে চান মুশতাক। আমরা ভালো শুরু করেও তা ধরে রাখতে পারিনি। কুশাল মেন্ডিস যেটা করে যাচ্ছে আমাদের ব্যাটসম্যানদের তাই করা উচিত। 30 থেকে 40 করে আউট না হয়ে ইনিংসটাকে বড় করতে হবে। আপনাকে মাঠে নামতে হবে, ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে। আজ থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপ। শিরোপা ধরে রাখার মিশনে এদিন বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বসুন্ধরা কিংস আরেনায় ম্যাচটি শুরু হবে বেলা 3টায়। 4 দলের টুর্নামেন্টটি খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, যেখানে তালিকার সেরা দল গায়ে জড়াবে চ্যাম্পিয়ন তকমা। আসরে বাংলাদেশের বাকি 2 প্রতিপক্ষ ভুটান ও নেপাল। কাগজে কলমে পিটার বাটলারের শিষ্যরা হট ফেভারিট হলেও বাকি 3 দলকে সমীহ করছেন অধিনায়ক আফইদা খন্দকার। এদিকে একই ভেন্যুতে সন্ধ্যা 7টায় নেপালের মুখোমুখি হবে ভুটান। শিরোপায় চোখ রেখে আসর শুরু করতে চায় 2 দল। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।